দ্য ফ্লাই বাই ক্যাথরিন ম্যানসফিল্ড পরবর্তী অংশ। এর আগে ফ্লাইয়ের ওপরে আমি যথারীতি 6টা ক্লাস করেছি। যারা যারা এখনও সেগুলো দেখোনি অবশ্যই গিয়ে দেখে নাও, ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক দেওয়া আছে। সেগুলো না দেখলে তোমাদের অসুবিধা হবে এটা বুঝতে। দেখো, এতদূর পর্যন্ত আমরা দেখেছি ওল্ড মিস্টার উডিফিল, যে কিনা বসের সাথে গল্প করতে এসেছিলেন, তিনি উঠে চলে যাচ্ছেন এবারে। কিন্তু যাওয়ার সময় তিনি বসকে তার ছেলে মারা যাওয়ার সেই কথাটি আবার স্মরণ করিয়ে দেন, যেটা বস সবসময় ভুলে থাকতে চাইতো। তার একমাত্র ছেলের মৃত্যু শোকটা যেটা সে সবসময় ভুলে থাকতে চাইতো, সেটা আবার তিনি মনে করিয়ে দেন। ফলে এই মারাত্মক আঘাতটা বসকে একদম নাড়া দিয়ে দেয়। তিনি কিছুক্ষণ বাকরুদ্ধ থাকেন। তারপরে তিনি অফিসের কেরানি মেশিকে ডেকে তাকে অর্ডার করেন যে আধ ঘন্টার জন্য যেন তাকে কেউ না ডিস্টার্ব করে তার রুমে। তিনি এভাবে কথাটা বলেন যেন মনে হয় যে তিনি সবসময় একটা আধিপত্য বিস্তার করে চলতে চান। তিনি সবসময় সবার সামনে একটা আধিপত্য বিস্তার করে চলতে চান এবং চান যেন সবাই তাকে মানুক। তিনি এতটাই কঠোরভাবে সবার সামনে নিজেকে প্রেজেন্ট করেন। কিন্তু রুমে ঢুকেই তিনি ছেলের মৃত্যু শোকে, সেই আঘাতে আবার জর্জরিত হয়ে যান। তিনি যথেষ্ট মর্মাহত হন ছেলের ওই মৃত্যু শোকে এবং তিনি মনে করতে থাকেন ছেলের ওই মৃত্যুটা, মনে করতে থাকেন যে কিভাবে ওই দিন খবরটা এসে তার কাছে পৌঁছেছিল যে ছেলে আর নেই। এবং সেদিন তিনি পুরো বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন, ভেঙে পড়েছিলেন, তাকে একটা ব্রোকেন ম্যানের মতো লাগছিল। সেদিন একদম বিধ্বস্ত একজন মানুষ হিসেবে, যার জীবনটা পুরোপুরি শেষ, যার পুরো জীবনটা যেন তছনছ হয়ে গেছে, এমনভাবে তিনি বাড়ি ফিরেছিলেন। এরপরে দেখো, 6 years ago, 6 years, how quickly time passed। 6 বছর আগে, 6 বছর মানে একটা লম্বা টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে। how quickly time passed, কি দ্রুতই সময় চলে যায়। it might have happened yesterday, এটা যেন মনে হচ্ছে গতকালেরই ব্যাপার। the boss took his hand from his face, he was puzzled। বস কি করলো, তার ফেস থেকে তার হাতগুলোকে সরালো। মানে দেখো, উডিফিল্ড চলে যাওয়ার পরে যে আমরা দেখেছিলাম বস তার নিজের রুমে ঢুকে চেয়ারের উপরে বসে তার হাতগুলো দিয়ে মুখটা ঢেকে নিয়েছিল। এতক্ষণ ধরে তো তিনি ছেলের ওই মৃত্যু শোকটায় জর্জরিত হয়েছিলেন। কিভাবে ছেলে মারা গিয়েছিল সেই দিনটার কথা মনে করে তার মধ্যে গভীর যন্ত্রণা কাজ করছিল। তাই এবারে তিনি ভাবলেন যে 6 বছর চলে গেছে, কি তাড়াতাড়ি সময়টা চলে যায়, যেন কালকেরই ঘটনা। এরকমটা ভেবে তিনি তার মুখ থেকে হাতগুলো সরালেন। হি ওয়াজ পাজলড, তিনি একদম হতবম্ব হয়েছিলেন। পাজলড মানে হতবম্ব হয়ে যাওয়া। সামথিং সিম টু বি রং উইথ হিম, কিছু একটা তার সাথে যেন কিছু একটা উদ্ভট বা কিছু একটা ভুল হতে যাচ্ছে, মানে কিছু একটা অন্যরকম যেন তার সাথে হতে যাচ্ছে। তিনি তো এরকমটা আগে ভাবতেন না, মানে তিনি ছেলের এই মৃত্যু শোকটা তো ভুলে থাকতে চাইতেন, এই চিন্তাগুলো তার মাথায় আনতে চাইতেন না। তাহলে এই চিন্তাগুলো এখন তার মাথায় আসছে কেন, এই যন্ত্রণাটা তার ফিল হচ্ছে কেন, যেটা তিনি করতে চাইতেন না। তার যেন মনে হচ্ছে কিছু একটা ভুল হতে যাচ্ছে তার সাথে। হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল, তিনি সেটা ফিল করছেন না যেটা তিনি ফিল করতে চাইছেন। মানে এখন যেটা ফিল করছেন সেটা তিনি ফিল করতে চান না, তিনি যেরকমটা নিজে ফিল করতে চান সেরকমটা হচ্ছে না। হি ডিসাইডেড টু গেট আপ অ্যান্ড হ্যাভ আ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ, তিনি উঠে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন এবং তার ছেলের ফটোগ্রাফটার দিকে একবার তাকালেন। বাট ইট ওয়াজন্ট এ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, কিন্তু এটা তার ফেভারিট ফটোগ্রাফ নয়। মানে তার ছেলের যতগুলো ফটো আছে তার মধ্যে এটা সেই ফটোগ্রাফ নয় যেটা তার ফেভারিট, এটা তার ফেভারিট ফটো নয়। দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল, কারণ কি, কারণ এই ফটোতে তার ছেলের যে এক্সপ্রেশন রয়েছে সেটা অস্বাভাবিক। ইট ওয়াজ কোল্ড, কোল্ড মানে এখানে একদম প্রাণহীন, নিরস টাইপের। ইভেন স্টার্ন লুকিং, এবং এই ছবিটাতে তার ছেলেকে একদম প্রাণহীন দেখাচ্ছে। ইভেন স্টার্ন লুকিং, খুব কঠোর দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তার ছেলে এরকম ছিল না। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট, কিন্তু ছেলেটা এরকম কখনোই ছিল না। মানে তার ছেলে কিন্তু খুব প্রাণোজ্জ্বল, হাসি খুশি টাইপের ছিল, কিন্তু এই ফটোটাতে তাকে পুরো প্রাণহীন দেখাচ্ছে, কঠোর দেখাচ্ছে। এরকম কিন্তু তার ছেলে ছিল না। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট। অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে দ্য বস নোটিস দ্যাট আ ফ্লাই হ্যাড ফলেন ইনটু হিজ বড ইন পট। দেখো, এবারে কিন্তু সেই ফ্লাই যার নামে এই গল্পের নামকরণ, সেই ফ্লাইয়ের এন্ট্রি হচ্ছে গল্পে। অ্যাট দ্যাট মুমেন্ট, ওই মুহূর্তে দ্য বস নোটিস, বস দেখলেন, দ্যাট আ ফ্লাই, যে একটি মাছি, হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্ক পট, তার ওই বড় চওড়া দোয়াতে একটা মাছি এসে পড়েছে। অ্যান্ড ওয়াজ ট্রাইং ফিবলি বাট ডেসপারেটলি টু ক্ল্যাম্বার আউট এগেইন, এবং সেই মাছিটি চেষ্টা করছে, ট্রাইং ফিবলি, ফিবলি মানে খুব ক্ষীণভাবে, দুর্বলভাবে, বাট ডেসপারেটলি, কিন্তু ডেসপারেটলি একদম নিরুপায় হয়ে, টু ক্ল্যাম্বার আউট এগেন, এটা থেকে বেরিয়ে আসতে। মানে ওই দোয়াতে মাছিটি পড়ে গেছে এবং সে চেষ্টা করছে খুব দুর্বলভাবে, কিন্তু মরিয়া হয়ে চেষ্টা করছে সেটা থেকে বেরিয়ে আসতে। হেল্প হেল্প সেড দোজ স্ট্রাগলিং লেগস, এবং তার ওই স্ট্রাগলিং লেগসগুলো, মানে যেই লেগসগুলো চেষ্টা করছে ওই কালি থেকে উঠে যেন সে কোনো মতে ওই দোয়ার থেকে বেরোতে পারে, তার ওই স্ট্রাগলিং লেগসগুলো যেন বলতে চাইছে হেল্প হেল্প, সাহায্য সাহায্য। বাট
দ্য সাইডস অফ দ্য ইঙ্কপট ওয়্যার ওয়েট অ্যান্ড স্লিপারি, কিন্তু ওই কালির দোয়াতের যে সাইডগুলো মানে ওয়ালগুলো দোয়াতের যে চারপাশটা সেটা ছিল ভেজা অ্যান্ড স্লিপারি, তাই ওটা স্লিপারি ছিল, পিচ্ছিল হয়েছিল, তাই সে পারছিল না, তার খুব অসুবিধে হচ্ছিল। ইট ফেল ব্যাক এগেইন অ্যান্ড বিগান টু সুইম, তাই সে উঠার চেষ্টা করছিল কিন্তু আবার পড়ে যাচ্ছিল, যেহেতু ওই সাইডগুলো ভেজা ছিল এবং পিচ্ছিল ছিল, তাই সে আবার পড়ে যাচ্ছিল অ্যান্ড বিগান টু সুইম, এবং পড়ে গিয়ে কোথায় পড়ছিল? কালিটার উপরে, এবং কালিটায় পড়ে গিয়ে সে সাঁতরাচ্ছিল যেন। দ্য বস টুক আপ আ পেন, বস একটা পেন নিলেন, পিকড দ্য ফ্লাই আউট অফ দ্য ইঙ্ক, তিনি মাছিটাকে ওই কালি থেকে বের করলেন, মানে পেনটা ডুবিয়ে মাছিটা যাতে কোনো মতে ওই কালি থেকে উঠে আসতে পারে পেনের সাহায্যে, তিনি সেটাই করলেন। অ্যান্ড শুক ইট অন টু আ পিস অফ ব্লটিং পেপার, এবং পেনটাকে দোয়ার থেকে বের করে এনে কোথায় ঝাঁকালেন? একটা ব্লটিং পেপার। ব্লটিং পেপার মানে আমরা জানি কালি বা ভেজা টাইপের জিনিস, ওয়াটার টাইপের জিনিস শুষে নেয় যে পেপার, তো সেই ব্লটিং পেপারের ওপরে এনে, একটা পিস ব্লটিং পেপারের ওপরে এনে তিনি পেনটাকে ঝাঁকালেন যাতে করে মাছিটা ওই ব্লটিং পেপারের উপরে পড়ে যায় এবং তার গায়ের যে কালিগুলো সেটা ব্লটিং পেপার টেনে নেয়। ফর আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, কিছু মুহূর্তের জন্য, ইট লে স্টিল, এটা একদম স্থির হয়ে রইল, মানে স্থির হয়ে মাছিটা চুপচাপ যেন ব্লটিং পেপারের উপরে শুয়ে রইল। অন দ্য ডার্ক প্যাচ দ্যাট ওজড রাউন্ড ইট, অন দ্য ডার্ক প্যাচ মানে সেই অন্ধকার, মানে সেই ঘন কালো দাগটার, দ্যাট ওজড রাউন্ড ইট, ওজড মানে হচ্ছে নিঃসৃত হওয়া, মানে ওই যে কালি থেকে তাকে তুলে আনা হয়েছিল, কালির কিছু ড্রপ তো তার গায়ে লেগেছিল, সেগুলো ব্লটিং পেপারের ওপরে ওই ড্রপগুলো পড়ছিল, ফলে কি হচ্ছিল? তার চারপাশটা একটা ডার্ক প্যাচ পড়ছিল, একটা ঘন কালো দাগ পড়ে যাচ্ছিল, তো সেই তাকে ঘিরে যে ঘন কালো দাগটা ছিল, কালির যে ঘন কালো দাগটা ছিল, সেটার উপরে সে কিছুক্ষণ যেন চুপ হয়ে স্থির হয়ে থাকলো। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, তারপরে দেখা গেল তার সামনের পাগুলো ওয়েভড, মুভ করছে। টুক হোল্ড, কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা করছে, টুক হোল্ড, কিছু আঁকড়ে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল শর্টেন বডি আপ, ইট বিগান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইংস। তো কি বলেছে? দ্য ফ্রন্ট লেগস ওয়েভ, তারপরে কিছুক্ষণ পরে তার সামনের পাগুলো একটু মুভ করলো। টুক হোল্ড, কিছুকে আঁকড়ে ধরলো। অ্যান্ড পুলিং ইট স্মল, এবং সে কি করলো? তারপরে তার ছোট্ট স্মল শর্টেন, শর্টেন মানে সম্পূর্ণ ভিজে যাওয়া একদম, বডি আপ, তাহলে সম্পূর্ণ ভিজে যাওয়া বডিটাকে সে কিছুটা তুলে ধরলো। ইট বিগান ইমেন্স টাস্ক, এবং শুরু করলো সেই ইমেন্স, ইমেন্স মানে হচ্ছে বিশাল, হিউজ, তাহলে একটা বিশাল কাজ সে শুরু করেছিল। কি বিশাল কাজটি? ক্লিনিং দ্য ইঙ্ক, সেই কালিগুলো পরিষ্কার করা, ফ্রম ইটস উইংস, তার ডানা থেকে, মানে সে তো কালিতে পড়ে গিয়েছিল, যখন তাকে তুলে বস পেনের সাহায্যে ব্লটিং পেপারের উপরে রাখলো, কিছুক্ষণের জন্য সে একদম স্থির হয়েছিল, এবং সেই যে ডার্ক প্যাচটা তার চারিদিকে ছিল সেটার উপরে সে স্থির হয়েছিল। তারপরে সে আস্তে আস্তে করে তার সামনের পাগুলোকে একটু মুভ করলো, যেন কিছুকে আঁকড়ে ধরলো, তারপরে তার ওই ছোট পাগুলো দিয়ে তার ওই ভেজা বডিটাকে কিছুটা ওপরের দিকে যেন তুলে ধরলো, এবং শুরু করলো সেই হিউজ টাস্কটা। কোন টাস্কটা? তার ডানায় যে কালিগুলো লেগে আছে সেগুলো পরিষ্কার করার, নইলে তো সে উড়তে পারবেন। ওভার অ্যান্ড আন্ডার ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কাই। তো বলছে ওভার অ্যান্ড আন্ডার, ওপরে এবং নিচে, ওপরে এবং নিচে, ওয়েন্ট আ লেগ, টিপা, অ্যালং আ উইং, তাহলে সে নিজের পাটি দিয়ে তার পাটাকে একবার ডানাটার ওপরে একবার ডানাটার নিচে দিল, এইভাবে করে সে ডানাটাকে শুকোনোর চেষ্টা করলো। কারণ এইভাবে পাটাকে একবার ডানার ওপরে একবার নিচে নিয়ে গেলে যে হাওয়া বা কম্পনটা হবে তার ফলে তার ডানায় লেগে থাকা কালিগুলো শুকে যাবে। ঠিক যেমন অ্যাজ দ্য স্টোন গোজ ওভার অ্যান্ড আন্ডার দ্য স্কাই, ঠিক যেভাবে করে একটা কাছ থেকে পাথরের ওপরে এবং নিচে নিয়ে যাওয়া হয়। দেন দেয়ার ওয়াজ এ পজ, তারপরে একটা বিরতি ছিল। হোয়াইল দ্য ফ্লাই, যখন ফ্লাইটি সিমিং টু স্ট্যান্ড অন দ্য টিপস অফ ইট টোজ, যেন তার পায়ের পাতার উপরে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করলো, সিমিং মানে যেন মনে হলো সে তার পায়ের পাতার উপরে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ট্রাইজ টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং অ্যান্ড দেন দ্য আদার, এবং চেষ্টা করছে প্রথমে তার একটা ডানাকে প্রসারিত করার, এক্সপ্যান্ড করার, মানে সে বাজিয়ে দেখে নিচ্ছে যে এতক্ষণ ধরে সে ডানা থেকে যে কালিটা পরিষ্কার করলো, ডানাটাকে যে শোকালো, এবারে ডানাটা ঠিকঠাক কাজ করছে তো, তাই সে প্রথমে একটা ডানাকে মেলে ধরলো, অ্যান্ড দেন দ্য আদার, তারপরে আরেকটা ডানা, মানে সে যেন পরখ করে নিচ্ছে যে কাজটা করলো, এই যে জীবনটা ফিরে পেলো, সে যে কাজটা শেষ করলো সেটা ঠিকঠাক হয়েছে তো। ইট সাকসিডেড অ্যাট লাস্ট, শেষমেশ সে সফল হলো। অ্যান্ড সিটিং ডাউন, তারপরে সে বসলো। ইট বিগান লাইক এ মাইনুয়েট ক্যাট, যেন বেড়ালের মতো, বেড়ালকে আমরা দেখি অনেক সময় তার সামনের পাগুলো দিয়ে মুখের চারপাশে ঘুরিয়ে যেন মুখটা পরিষ্কার করে, মুখে লেগে থাকা কিছুকে পরিষ্কার করে। মাছিটাও ঠিক সেরকম, তার ডানাগুলো শুকিয়ে নেওয়ার পরে সে কিছুটা স্থির হয়ে বসলো, যেন তার কাজ কমপ্লিট হয়েছে। তারপরে সে তার সামনের ওই পাগুলো দিয়ে তার মুখের চারদিকে ঘোরালো, তার ফেসের চারিদিকে ঘোরালো, যেন মুখটাও পরিষ্কার করে নিচ্ছিল। টু ক্লিন ইটস ফেস,
তার মুখটা পরিষ্কার করার জন্য। তাহলে সে যখন ডানাগুলো শুকিয়ে ফেললো শেষমেশ সে বসে গেল এবং ক্যাটের মতো সে তার মুখটা পরিষ্কার করে নিল পাগুলো দিয়ে, মানে পাগুলো দিয়ে মুখের চারপাশটায় ঘোরালো এবং যেন মুখটা পরিষ্কার করে নিচ্ছিল। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগ রাবড এগেনস্ট ইচ আদার লাইটলি জয়ফুললি। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগস, যে মাছির ওই ছোট্ট সামনের পাগুলো, রাবড এগেনস্ট ইচ আদার, একে অপরের সঙ্গে পাগুলোকে সে ঘষছে, লাইটলি আলতোভাবে হালকাভাবে, অ্যান্ড জয়ফুললি খুব উৎসাহ খুব আনন্দের সাথে। তাহলে এখন যে কেউ ইমাজিন করতে পারবে যে সে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছে, মানে তার জীবনটা যে পুরো বিপন্ন হয়ে যাচ্ছিল দোয়াতে পড়ে, উঠে সে মোটামুটি এই জীবন যুদ্ধে সংঘর্ষে স্ট্রাগল করে মোটামুটি নিজের লাইফকে সেভ করে নিয়েছে এবং এখন সে যেন রেডি হচ্ছে ওড়ার জন্য। তাই সে তার সামনের পাগুলোকে রাব একে অপরের সাথে ঘষছে লাইটলি অ্যান্ড জয়ফুললি। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, সেই মারাত্মক বিপদটা কেটে গিয়েছে, মানে তার জীবনটা তো প্রায় চলেই যাচ্ছিল কালির দোয়াতে পড়ে, কিন্তু শেষমেশ সে সংঘর্ষ করে এই জীবনযাত্রায় সে বেঁচে গেল। তাই বলছে হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, এই বিপদটা তার কেটে গেল। ইট হ্যাড এসকেপড, সে এটা থেকে উদ্ধার হয়ে গেল। ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, এবং সে আবার জীবনের জন্য প্রস্তুত এখন। মানে সে যে মারা গেল না, সে যে সংঘর্ষ করে সে যে স্ট্রাগল করে বেঁচে গেল, তাই বলা হয়েছে ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন, জীবনের জন্য সে আবারও প্রস্তুত, যে সে তার জীবনটা বাঁচিয়ে ফেললো সংঘর্ষ করে। আজ তাহলে এতদূর পর্যন্তই, আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।